নমস্কার, উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্পেশালে সকলকে স্বাগত। আজ আলোচনার বিষয় হচ্ছে পদার্থবিদ্যা। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন লবণ হ্রদ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ডক্টর অজয় চক্রবর্তী। স্যার, আপনাকে স্বাগত স্টুডিওতে। স্বাগত। আমি তো বলেই দিয়েছি যে আজকে পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করব, তাহলে পদার্থবিজ্ঞানের প্রস্তুতি সেটা জানবো, কিন্তু তার আগে জানবো যেহেতু এই 4th সেমিস্টারে এইচএস এবছর প্রথম পরীক্ষা হচ্ছে, তাহলে এই পরীক্ষায় 35 নম্বরের যে পরীক্ষা হবে তাতে কি কি থাকছে যদি একটু প্রথমে আরেকবার একটুখানি সহজ করে আমরা মনে করি। আমাদের এই 4th সেমিস্টার মানে 70 নম্বরটা ভাগ করে দুটো পার্ট হয়ে গেছে, 35 নম্বর এমসিকিউ হয়ে গেছে। এখানে মূল যে পার্টটা আছে সেটা হচ্ছে আলো। আলো ছাড়া আছে ডুয়াল নেচার অফ লাইট অ্যান্ড ম্যাটার, মানে বস্তু আর তরঙ্গের দ্বৈত প্রকৃতি, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, ইলেকট্রনিক্স, আর আছে কমিউনিকেশন। এই 5টা মূলত চ্যাপ্টার আমাদের আছে। আচ্ছা, এর মধ্যে আলোটাই বড় পোর্শন। আলো দিয়ে পুরো 14 নম্বরের প্রশ্ন আসবে। আলোর বিভিন্ন ভাগ আছে। আলোর প্রথম ভাগ হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, মানে যেখানে জ্যামিতি দিয়ে আলোকে কনসিডার করা হয়। আর সেকেন্ড পার্ট হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল, বা মানে বলা উচিত যে ওয়েভ অপটিক্স বা তরঙ্গবিদ্যা, যেখানে আলোকে তরঙ্গ হিসেবে কনসিডার করা হয়। তা জ্যামিতিক আলোক বিজ্ঞানের মূলত 2-3টে পার্ট আছে। একটা হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে বক্রতলের প্রতিফলন, তারপরে হচ্ছে সমতলে আর বক্রতলের প্রতিসরণ, আর আছে চোখ, বিবিধ আলোকীয় যন্ত্র। 3টে পার্ট। এটা 14 নম্বর কভার করছে। এটা 14 নম্বর কভার করছে। এটা না, এটা এটার সঙ্গে আরেকটা মিলে তারপরে ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স পুরোটা 14 নম্বর। আর ভৌত আলোক বিজ্ঞানও পার্ট আছে। ভৌত আলোক বিজ্ঞানের পার্ট আছে হাইগেনের নীতি, সেখান দিয়ে প্রতিফলন প্রতিসরণের ব্যাখ্যা, আর আছে ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, মানে বাংলায় বলে ব্যতিচার, অপবর্তন আর সমবর্তন। একদম বিস্তারিত একটু পরে আমরা আলোচনায় আসছি। মূলত 14 নম্বর গেল এখানে, বাকি 21 নম্বরটা যদি একটু সহজ করে বল। বাকি 21 নম্বরের মধ্যে ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন, এটাতে আছে 4 নম্বর। আচ্ছা। আর অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্সে আছে 6 নম্বর, ইলেকট্রনিক্সে আছে 8 নম্বর। আচ্ছা। আর কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা তাতে আছে 3 নম্বর। বাহ, আমার তাহলে বুঝতে বিষয়টা অনেক সহজ হলো যে নাম্বারের যে বিন্যাসটা কিরম থাকছে সেটা। এবার আরেকটু বিস্তারিত আমরা জানবো যে এই যে প্রশ্নের মান, সেই মানটা সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত, কিভাবে থাকবে, কটা করে থাকবে, অপশন কিরকম, আপনি যদি ডিটেলসে আরেকবার বলে দেন। আলো থেকে আসবে 2 নম্বরের প্রশ্ন 3টে, মানে 3 দুগুণে 6। 1 নম্বরের প্রশ্ন 3টে, আর 5 নম্বরের প্রশ্ন আসবে একটা। আচ্ছা, তাহলে 6 আর 3 9 আর 5 14 একদম। আর ডুয়াল, আর এখানে একটা পার্ট করে জেনে নিই, এই যে 3টে লিখতে হবে, একটা লিখতে হবে, হ্যাঁ, এই জায়গাগুলোতে অপশন কটা করে থাকবে? একদম ডবল অপশন থাকবে। সেটা একটু যদি বলে দেন। মানে যখন 2 নম্বরের প্রশ্ন থাকবে, আমি বললাম 3টে, এই 2 নম্বরের 3টে প্রশ্নে মোট 6টা প্রশ্ন থাকবে। 6টার মধ্যে যে কোনো 3টেকেও অ্যাটেম্প করতে পারে, মানে এর 1 2, বির 1 2, সির 1 2 এরকমও থাকতে পারে, বা গোটা 6টা দিয়ে অ্যান্সার এনি 3 করতে পারে, আনসার এনি 3, যেটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। আচ্ছা। আর তেমনি 3 নম্বরের প্রশ্ন থাকবে একটা, তাতে অ্যাটলিস্ট 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। আচ্ছা, আর 5 নম্বরের প্রশ্ন 2টো। এবং এটা বলে রাখা ভালো, 5 নম্বরের প্রশ্ন ফিজিক্সে গোটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু কখনো হয় না। 5 নম্বরের প্রশ্নে পার্ট থাকে, 1 + 2 + 2 অথবা 3 + 2, এর বেশি 4 + 1 কোনো পার্ট থাকবে না। আচ্ছা, এটা গেল, এটা বুঝলাম, এটা লাইটের পার্টটা, লাইটের পার্টটা। আর ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন, মানে তরঙ্গ আর শক্তি, তরঙ্গ এবং কণার দ্বৈত প্রকৃতি, তাতে 2 নম্বরের প্রশ্ন থাকবে। 2 নম্বরের প্রশ্ন 4টে থাকবে, 4টের মধ্যে 2টো। এবার ওরকম হতে পারে যে এর 1 2, বির 1 2 এটাও থাকতে পারে, অথবা 1 থেকে 4 দিয়ে বলে দিল যে কোনো 2টো অ্যান্সার করো। আচ্ছা। আর অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন 2টো থাকবে, এবং তার মধ্যে 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টোর অ্যান্সার করতে হবে, 3 দুগুণে 6। আর ইলেকট্রনিক্স থেকে একটা 3 নম্বরের প্রশ্ন, 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা অ্যান্সার করতে হবে। আর 5 নম্বরের একটা প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন থাকবে, সেখান থেকে একটা অ্যান্সার করতে হবে। এবং এই 5 নম্বরটা ওই রকম 3 + 2 অথবা 2 + 2 + 1। এমনি 3 + 2 প্রশ্ন অতীতে পুরনো এইচএসে খুব কম এসছে, সমস্ত প্রশ্নই এসছে 2 + 2 + 1 এইরকম। মানে ফিজিক্সে পার্ট মার্কিং প্রচুর, পার্ট মার্কিং, এবং সেখানে স্কোর করার জায়গাটাও অনেক বেশি। আচ্ছা, এখানে এবার একটা বাকি আছে, কমিউনিকেশন বাকি আছে।
কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থায় একটাই 3 নম্বরের প্রশ্ন থাকবে, এখানেও তার মানে দুটো। ওখানেও দুটো প্রশ্ন থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। হ্যাঁ, এবার আবারও এই জিনিসটাই আমরা আবার প্রথম থেকে শেষ অবধি যাব। একটু যদি আমরা প্রবাবিলিটি কোনগুলোর দিকে একটু বেশি প্রবণতা বা কোনগুলোর দিকে একটু বেশি শেষ মুহূর্তে তারা চোখ বোলাবে, প্রতিটা পয়েন্ট যেরকমভাবে আলো থেকে শুরু করে একদম কমিউনিকেশন অবধি আপনি এলেন, ঠিক এইভাবে যদি আস্তে আস্তে একটু আপনার এতদিনের অভিজ্ঞতা এবং সেখান থেকে প্রবাবিলিটি কোনগুলোর দিকে বেশি তাদের শেষ মুহূর্তের চোখ বোলানোতে, সেটা যদি একটু সহজ করে বলে দেন। এমনি প্রথমেই ছাত্রদের যেটা বলি, পুরো ব্যাপারটাকে হাতের মুঠোয় বা গ্রিপে আনতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। ধরো বক্রতলে প্রতিফলন আছে, প্রতিসরণের মধ্যে সমতলও আছে, বক্রতলও আছে। এবার সমতলের অ্যাপ্লিকেশন হিসেবে আছে প্রিজম, বক্রতলের অ্যাপ্লিকেশন আছে লেন্স। এবার আমি আর তার ডিটেলসে যাচ্ছি না, সাব হেডিংয়ে অজস্র জিনিসপত্র আছে, চোখ আর বিবিধ আলোকীয় যন্ত্র আছে। আর ভৌত আলোক বিজ্ঞানে আছে হাইগেনের নীতি, হাইগেনের নীতির সাহায্যে প্রতিফলন প্রতিসরণের ব্যাখ্যা, আর ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন। পুরো ব্যাপারটাই একটু ছাত্রদের বুঝতে অসুবিধা হয়। তা আমি বলবো যে জ্যামিতিক আলোক বিজ্ঞানের দিকে বেশি ঝোঁক দিতে, যাদের একটু দুর্বলতা আছে। আর যাদের দুর্বলতা নেই তারা সমস্তটাই পড়ে যায়। আর ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন, এইটাতে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, আর আরেকটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। এখানে ফটোইলেকট্রিক এফেক্ট এবং ডি ব্রগলির সমীকরণ দুটো থেকেই যদি অঙ্ক আসে, অঙ্কটা কিন্তু সহজ, মানে প্লেন মান বসানো অঙ্ক, যেটাকে নিউমেরিক্যালস বলা উচিত, সেই রকম। আর অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স থেকে দুটো পার্ট আছে, অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স। অ্যাটমিক ফিজিক্সে আছে বোর থিওরি, এক্স রে, এই দুটো পার্ট। আর নিউক্লিয়ার ফিজিক্সে আছে রেডিও অ্যাক্টিভিটি, তারপরে নিউক্লিয়াসের ধর্ম, ফিশন, ফিউশন, এইসবগুলো। আর কমিউনিকেশন, ইলেকট্রনিক্সে মূলত 2-3টে পার্ট। একটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস, ভ্যাকুম ডিভাইস, মানে ডায়োড, ট্রায়োড, ট্রানজিস্টার, সেমিকন্ডাক্টর, ডায়োড, যেগুলো আমরা ইলেকট্রনিক্স আগে ব্যবহার করি। সেকেন্ড পার্টটা হচ্ছে ডিজিটাল মানে বাইনারি, অর্থাৎ 1-0 দিয়ে করে নাম্বারকে প্রকাশ করা হয়। এবং তারপরের পার্টটা আছে বিভিন্ন রকম গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, তাদের প্রপার্টি, এইগুলো। এই পোর্শনটা, ডিজিটাল পার্টটা কিন্তু খুব সহজ থাকে। ন্যান্ড গেট, নট গেট, এগুলোর মধ্যে যোগ বিয়োগ গুণভাগের মজা লুকিয়ে আছে। ওইটা একটু যদি কেউ হিসেব করে তাহলে এই পার্টটা অ্যাটেম্প করা খুব সহজ হয়ে যায়। আর কমিউনিকেশন চ্যাপ্টার, আসলে কমিউনিকেশন ব্যাপারটা খুব বিরাট। আমাদের এইচএস কাউন্সিল যেটা করেছে, কমিউনিকেশনটা রেখেছে আমাদের এখানে এই কারণে, যাতে ছাত্ররা কমিউনিকেশন সম্বন্ধে একটা প্রাইমারি বা প্রাথমিক ধারণা পায়। সেই জন্য কমিউনিকেশনের 2-4টে ডেফিনেশন আছে, কতগুলো জিনিস আছে, ওইগুলো একটু দেখে গেলেই হবে। ডায়াগ্রাম দেওয়ারও কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? ধরুন লেখার বাঁ দিকে বা ডান দিকে, না উপরে বা নিচে, এরকম কিছু আছে, না লেখার প্রাসঙ্গিকতা অনুযায়ী সে ডায়াগ্রাম ব্যবহার করতেই পারে? এবং ডায়াগ্রামের সঙ্গে জিজ্ঞেস করে নেব যে লেভেলিং, এটা কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, লেভেলিং গুরুত্বপূর্ণ, কোনো একটা ইকুয়েশন লিখলে ইকুয়েশনটা গুরুত্বপূর্ণ, আর ছবিতে অ্যারো সাইন দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবার উত্তরপত্রের মধ্যে ছবিটা উপরে নিচে ডান দিকে বা দিকে যেখানে থাকবে, এখানে ডাজ নট ম্যাটার। ফিজিক্সে আমরা হাতের লেখাকে মোটেই কিছু দেখি না, আমরা খালি দেখি যেন উত্তরটা ঠিকঠাক থাকে। তবে জেনারেল নিয়মটা হচ্ছে দুটো উত্তরের মাঝখানে একটা সাফিসিয়েন্ট গ্যাপ মেনটেন করা, যে মাস্টারমশাই খাতাটা দেখবেন তিনি যাতে ওখানে মার্কসটা পুট করতে পারেন। এইটা করলে কি হয় যে ছেলেটা ভালো একটা ইমপ্রেশন তৈরি হয়। এমন অনেক জায়গা থাকে যেখানে না 50-50 চান্স, মানে আমি ইচ্ছা করলেও নম্বর দিতে পারি, ইচ্ছা করলে নাও দিতে পারি, ওটা আমার ডিসক্রিমিনেটরি পাওয়ার, কিছুটা ভুল আছে। ওইখানে যদি ছেলেটা ওই গুড ইমপ্রেশনটা রেখে যায় যে এই উত্তরের মাঝখানে ফাঁক আছে, খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন, তখন আমাদের ওই বেনিফিট মার্কসটা পজিটিভ দিকেই চলে যায়, পজিটিভ দিকে যায়। আচ্ছা, আমি যেটা নিয়ে আলোচনায় ঘুরে এলাম, যে ছবি আঁকার সময় আলোতে এবং ইলেকট্রনিক্সে তীর চিহ্ন খুব গুরুত্বপূর্ণ। আপনি বোর্ড রয়েছে, আপনি চাইলে ব্যবহার করতেই পারেন। হ্যাঁ, বোর্ড ব্যবহার করবো। আর দুটো ছবি তো আঁকা সম্ভব না, একটা ছবি এঁকে আমি আলোর একটা ছবি এঁকে দেখাচ্ছি। নিশ্চয়ই। ধরো লেন্সে দিয়েছে এই ইকুয়েশনটা প্রুভ করতে, 1/v - 1/u = 1/f। এতে ছবি আঁকাটা খুব দরকার। কোনো একটি ছাত্র কনভেক্স লেন্স দিয়ে ছবিটা আঁকছে। এটা হচ্ছে লেন্সের অপটিক্যাল সেন্টার, এটা হচ্ছে ফোকাস, এইখানে একটা বস্তু রেখেছে। সোজাভাবে যখন আলো পড়ছে, আলোটা ফোকাস দিয়ে যাচ্ছে, আর এইখান দিয়ে যখন আলোটা চলছে অপটিক্যাল সেন্টার দিয়ে বা আলোক কেন্দ্র দিয়ে সোজা যাচ্ছে। এই যে ছবিটা, এখানে যদি 3 নম্বর থাকে, ছবির জন্য অবশ্যই 1 মার্কস আছে। এই ছবিটাতে যদি কেউ অ্যারো সাইনগুলো না দেয়, এখানে অ্যারো সাইন, এখানে অ্যারো সাইন, এবং আমার পরামর্শ হচ্ছে সিঙ্গেল অ্যারোর জন্য সিঙ্গেল অ্যারো, ডাবল অ্যারোর জন্য ডাবল অ্যারো।
এইটা যদি সে মেনটেন না করে এই ছবিটার জন্য কোনো মার্কস সে পাবে না। এটা একদম পরিষ্কার নিয়ম। কারণ এখান থেকে আলো গেলে যেমন এখানে আসে, এখান থেকে আলো গেলেও এখানে আসে। এখানে নিয়ম হচ্ছে এটা বস্তু, এটা প্রতিবিম্ব, এটা অবজেক্ট, এটা ইমেজ। যদি উল্টো ভাবি তাহলে এটা অবজেক্ট হলে এটা ইমেজ। আমি তাহলে যখন অঙ্ক করছি বলছি এটা অবজেক্ট, এটা ইমেজ, অথচ আমি যখন ছবি দিচ্ছি ছবিতে কোনো তীর চিহ্ন নেই, আলোটা কোন দিক থেকে কোন দিকে এসেছে বুঝতে পারছি না, এটা খুব অসুবিধাজনক। আর এই প্রসঙ্গে যখন বললাম অঙ্কের জায়গায় আরেকটা জায়গা আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাইন কনভেনশন বা চিহ্ন প্রথা। এই যে সমীকরণটি দিলাম 1/v - 1/u = 1/f, এই সমীকরণটা প্রমাণ করতে গেলে একটা পার্ট থাকবে ছবির জন্য, একটা পার্ট থাকবে জ্যামিতি দিয়ে প্রমাণের জন্য। আমি তার ডিটেলসে যাচ্ছি না, কিন্তু ওখানে একটা কথা বলা আছে চিহ্ন প্রথা বা সাইন কনভেনশন। ওটা আগে আমরা গাউসিয়ান চিহ্ন প্রথা ব্যবহার করতাম, এখন ঠিক উল্টো। আমি প্রথাটা কি খুব দ্রুত ছাত্রদের একটু বলে দিই। একদম। আপতিত আলোর দিকে মাপা দূরত্ব পজিটিভ, আপতিত আলোর বিপরীত দিকে মাপা দূরত্ব নেগেটিভ। এইটা কিন্তু বইয়ে প্রথাটা আগে লেখা থাকে, দিয়ে প্রমাণটায় লেখা থাকে চিহ্ন প্রথা প্রয়োগ করে পাই। কিন্তু ওরা তো বইটা লিখছে না, ওদের তাহলে ওখানে চিহ্ন প্রথাটাই লিখতে হবে, যে যে প্রথাটা- সমস্ত দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপছি, একদম। আপতিত আলোর দিকে মাপা দূরত্ব পজিটিভ, আপতিত আলোর বিপরীত দিকে মাপা দূরত্ব নেগেটিভ। এবং অঙ্ক করার সময় এই চিহ্ন প্রথা অনুযায়ী অঙ্ক করতে হবে, না হলে অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা 99.99%। আমি খুব ছোট্ট করে একটা অঙ্ক করে দেখিয়ে দেবো। একদম, হ্যাঁ। কোনো একটা বস্তুর 20 সেন্টিমিটার সামনে কোনো এখানে একটা আয়না আছে, আয়নাটা কি আয়না আমি জানি না, কি আয়না জানি না বলে এটাকে আমি এরকম এরকম করে আঁকছি। এটা অবতল উত্তল দুরকম হতে পারে। 20 সেন্টিমিটার সামনে বস্তু আছে, 30 সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব তৈরি হয়েছে। আয়নাটার প্রকৃতি বার করতে হবে এবং ফোকাস দূরত্ব বার করতে হবে। এই অঙ্কটা এলে 3 নম্বর থাকবে। এবারে এখান থেকে আলোটা আসছে, আমি এখান থেকে সব কিছু মাপছি, তাহলে এখান থেকে মাপতে গেলে আমার আরও উল্টো দিকে যেতে হচ্ছে, মানে ইউ = -20 সেন্টিমিটার। ভিটা মাপতে গেলে আমাকে এদিক থেকে এদিকে আসতে হচ্ছে। এখানে বস্তু আমি মাপতে গিয়ে এদিকে যাচ্ছি, আলো যেদিকে আসছে তার উল্টো দিকে, তাই জন্য মাইনাস হলো। এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, আমাকে আসতে গেলে আলোর দিকে আসতে হচ্ছে +30। এখানে মাদার ইকুয়েশনটা হচ্ছে 1/v + 1/u = 1/f। এখানে যদি আমি মানগুলো পুট করে দিই, 1/30 - 1/20 = 1/f, মানে সলভ করলে পাবো f = -60 সেন্টিমিটার। মানে মাইনাস সাইন আসার মানে অবতল দর্পণ, তাহলে ফোকাস দূরত্ব এলো 60 সেন্টিমিটার, আর দর্পণটার প্রকৃতি হলো অবতল। যদি আমি দেখাচ্ছি, যদি আমি ভুল করে এগুলো কিছু না করে অঙ্কটা করি, তখন কি দাঁড়াবে? আমি ইউটা -20 ধরিনি, আমি ইউটাকে ভুল করে +20 ধরেছি। তাহলে 1/20 + 1/30 = 1/f। তার মানে এখানে এফ আসছে 30, 20, 60, 12 সেন্টিমিটার। একটা জিনিস দেখা যাচ্ছে, সাইনটা পর্যন্ত পাল্টে গেছে, উত্তরটা তো মেলেইনি। এটা ছিল অবতল দর্পণ, হয়ে গেছে উত্তরটা উত্তল দর্পণ। তার মানে সাইন কনভেনশন ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। থিওরি প্রমাণ করার সময়ও লিখতেই হবে চিহ্ন প্রথাটা এই, আমি এখান থেকে মাপছি, আপতিত আলোর বিপরীত দিকে এটা মাপলে এরকম হবে, আপতিত আলোর দিকে মাপলে এটা হবে। আর অঙ্ক করার সময় এই রকমভাবে মাইনাস সাইন প্লাস সাইন বসিয়ে অঙ্ক করলে তাহলে আমি শিওর যে এটা মাইনাস এটা প্লাস, আমি কনসাসলি বসাচ্ছি, মানে শুধু ক্যাজুয়ালি 20 বা 30 লিখবো না। এইটা হচ্ছে ফার্স্ট টিপস। একদম। আর আরেকটা জায়গা রয়েছে, আরও অনেকগুলো জায়গা রয়েছে একই রকমভাবে। ইলেকট্রনিক্সে বেশ কিছু ছবি আসতে পারে। ইলেকট্রনিক্সে যে ছবিগুলো আসবে, সেই ছবিগুলো আমাকে অ্যারো সাইন দিতে হবে, কারণ ওখানে কারেন্ট আছে। ফলে কোন দিকে ব্যাটারি রেখেছি, কোন দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্টটা কোন দিকে ভাগ হচ্ছে, এই ছবিটা আমার খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য আঁকাগুলোর ক্ষেত্রেও কি এই একইভাবে এই পদ্ধতিগুলো মেনটেন করবে? হ্যাঁ, ওখানে নাম দিতে হবে, যে বি একটি বস্তু, A1 B1 আরেকটি প্রতিবিম্ব। আচ্ছা। ওখানে নামটা দিতে হবে, লেভেলিংটা লিখতে হবে পাশে, সেটাই। সেটা মিলে। হ্যাঁ, সবটা মিলে তারপর। সবটা মিলে, কিন্তু নাম না থাকলেও আমরা মার্কস দিই, কিন্তু ওই অ্যারো সাইনগুলো খুব গুরুত্বপূর্ণ। অ্যারো সাইন না থাকলে আমরা মার্কস দিই না। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে অঙ্কের যখন উত্তর লিখবে, হ্যাঁ। আরেকটা টিপস দিই, হ্যাঁ। অঙ্কের উত্তরটা আলাদা করে উত্তর লিখবে এবং উইথ ইউনিট। নির্গত ইলেকট্রনের গতিশক্তি এত ইলেকট্রন ভোল্ট বা এত জুল, এই কারণে বলা। বিভিন্ন ইউনিট আছে ফিজিক্সে। কম শক্তি মাপতে সাধারণ আমরা যদি দোকানে সোনা কিনতে যাই, তখন আমরা গ্রামে বা মিলিগ্রামে মাপি, আবার আলু কিনতে গেলে কিলোগ্রামে মাপি, কেজিতে মাপি। সবই তো ভরের একক। তাহলে ভরের এককটা পাল্টাচ্ছে কেন? ছোট জিনিস মাপতে ছোট ইউনিট, বড় জিনিস মাপতে বড় ইউনিট। তাহলে ও কোন ইউনিটে উত্তরটা বার করেছে এটা খুব গুরুত্বপূর্ণ। যদি ইলেকট্রন ভোল্টে বার করে শক্তি, তাহলে যা মান হবে
আর যদি ঝুলে বার করে মানের মধ্যে আকাশ পাতালের পার্থক্য হবে। সেই জন্য ওখানে ইউনিটটা লেখা খুব গুরুত্বপূর্ণ। একদম। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, যেহেতু এতদিন ধরে খাতা দেখছেন বা এতদিন ধরে পরীক্ষক হিসেবে কাজ করছেন, সেই অভিজ্ঞতার থেকেই জানতে চাইবো যে একটা আইডিয়াল খাতা যেখানে এখন 35 নম্বর, 35-এ 35 পেতে পারে, খাতাটাকে একটুখানি প্রেজেন্টেবল করতে গেলে সুন্দরভাবে, সব আনসার তো করবেই, এবং প্রেজেন্টেবল করতে গেলে কিভাবে প্রথম থেকে একটুখানি যদি গুছিয়ে বলেন। আচ্ছা, তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। প্রতিবার অন্তত 10% থেকে 15% ছেলের রেজাল্ট উইথহেল্ড থাকে ভুল রেজিস্ট্রেশন নাম্বার, ভুল রোল নাম্বার লেখার জন্য। একদম। ওইটা খুব গুরুত্বপূর্ণ। ওটা লিখে খাতাটাতে মার্জিন টানবে, এরকম বাঁদিকে, ডান দিকে এবং সোজা। এই মার্জিন টেনে মার্জিনের মধ্যে উত্তরটা লিখবে, দুটো উত্তরের মধ্যে সাফিসিয়েন্ট গ্যাপ রাখবে। এমনি কোনো হার্ডকোর রুল নেই যে পরপরই অ্যান্সার করতে হবে, কিন্তু আমরা যখন খাতা দেখি ভালো খাতাগুলো সবসময় পরপর উত্তর করাই, ঠিক এরকম কোনো নিয়ম টিয়ম নেই। আর একটা জিনিস এখানে জানবো যে এই যে আপনি বললেন গ্যাপ রাখতে দুটো উত্তরের মধ্যে, যদি কেউ গ্যাপ না রাখে তার অভ্যেস হয়তো এন্ড লাইন টানা, যদি কেউ এন্ড লাইনও টানেন তাহলেও অসুবিধা নেই তো? না, কিচ্ছু অসুবিধা নেই। গ্যাপটা রাখার কারণ অন্য, যে মাস্টারমশাই বা দিদিমণি খাতা দেখছেন তিনি ধরা যাক একটা 5 নম্বরের প্রশ্ন, এখানে 1 নম্বর দিলেন, এখানে 1 নম্বর দিলেন, 1 নম্বর পার্ট মার্কিং দিয়ে তলায় আবার গোল্লা করে লিখলেন কোশ্চেন 5-এ 3 পেল, ওইটা লেখার জায়গাটা তাকে দিতে হবে। না দিলে যদি অন্যের লেখার উপরও লিখতে হয় তখন আর বিরক্তি আসে, সেই বিরক্তিটা অচেরেই পরীক্ষার্থীর উপর এসে পড়ে যায়। ঠিক। এবং বাঁদিকে, খাতার বাঁদিকে এবং ডান দিকে নিশ্চয়ই কিছুটা করে স্পেস ছাড়তে হবে। অবশ্যই, কারণ ডান দিকটা যদি আমাকে রাফ করতে হয় তার জন্য, কোনো ইকুয়েশন লিখে যদি ইকুয়েশনের টার্মগুলো বোঝাতে হয় তার জন্য, সব পরীক্ষার জন্যই এটা জেনারেল নিয়ম। আচ্ছা, আর একটা জিনিস জানবো, এই যে বলছেন একদম ক্রোনোলজিক্যালি লেখাটাই ভালো, সাধারণত না লেখাটা অসুবিধা হয় লিখলে একটুখানি খাতা দেখতে গেলে, সেখানে অনেক সময় অর আসে। এই অর লেখার ক্ষেত্রে অনেক সময় ছেলেমেয়েদের মধ্যে প্রবণতা দেখা যায়, বিশেষত যারা হয়তো সবটাই জানে, মানে ধরুন 3টে লিখতে হচ্ছে, 6টা এসছে, তার হয়তো 6টার মধ্যে 4টেই জানা, কিন্তু সেই 4টে হয়তো 3টে অপশনের ভেতরেই রয়েছে। সেখানে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত লেখার একটা প্রবণতা থাকে। প্রবণতাটা কাটানো কতটা উচিত, মানে 3টে লেখাই উচিত কতটা, এবং যদি ভুলবশতও লিখে ফেলে সেক্ষেত্রে যদি কোনো সংশয় আছে কিনা? এখন আমি শিক্ষক হিসেবেও বলবো, তুমি যদি ডেফিনিট জানো 3টেই লিখবে, 4টে কেন লিখবে? কিন্তু যদি কেউ লিখে ফেলে তার ঘাবড়ানোর কিছু নেই, ভয়ের জায়গা কিচ্ছু নেই। পরীক্ষকরা 4টে উত্তরই মার্কিং করবেন, এবং 4টে উত্তরের মধ্যে বেস্ট অফ 3, মানে সবসময় নাম্বারটা যাবে পরীক্ষার্থীর ফেভারে, যে পরীক্ষা দিচ্ছে তার ফেভারে নাম্বারটা যাবে, যেটাতে তার বেস্ট মার্কস হবে সেটাই যোগ হবে। কিন্তু তা বলে আমি গোটা কোশ্চেন পেপারটাই অ্যান্সার করে এলাম, সেটা আবার অসুবিধাজনক। এই কারণে তোমার টাইম পারবে না, উল্টে তুমি প্রথম দিয়ে সব অ্যান্সার করতে করতে লাস্টে দেখা গেল তখন আর 15 মিনিট বাকি, তখন তোমার 10 নম্বরের অ্যান্সার হয়নি, তখন তুমি টাইম প্রেশারে পড়ে যাবে। সেটা একদম করবে না, কনসাসলি করবে না। একটা হচ্ছে যদি সব কিছু শেষ হয়ে যায় তখন সিওরিটির জন্য এরকম করতে পারো, অথবা তোমার যদি ডাউট থাকে করাটা একদিক দিয়ে ভালো, কারণ তুমি একটা কোশ্চেন লিখে বুঝতে পারছো না যে আমি 2-এ 1 পাবো না 2-এ 2 পাবো, তখন তার অটটা করলে একটাতে প্রথমেরটায় তুমি 2-এ 1 পেলে, পরেরটায় 2-এ 2 পেলে, 2-এ 2টাই কিন্তু মার্কিংয়ে যাবে। ছাত্রছাত্রীদেরও এটা বহু আবদার যে তারাও বহু জায়গায় জানাচ্ছে কলকাতা দূরদর্শনকে যে পরীক্ষা স্পেশাল মানেই আরেকটু কিছু প্রবাবিলিটির কথা তারা শুনতে চায় বিভিন্ন বিষয়। সেই প্রবাবিলিটি কোন কোন দিকে রয়েছে, আলোর কথা আমরা বিস্তারিত শুনলাম, অন্য চ্যাপ্টারগুলো ধরে যদি একটুখানি তাদেরকে গাইড করে। হ্যাঁ, সেটা করবো। আর তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে, যেটা ফিজিক্সে খুব গুরুত্বপূর্ণ, অন্য সাবজেক্ট অতটা নয়, কারণ ফিজিক্স হচ্ছে অঙ্কের কি বলবো মামাতো পিস্ততো খুঁড়তো ভাই। অঙ্কে যেমন ফুল মার্কস পাওয়া যায়, ফিজিক্সেও ফুল মার্কস পাওয়া যায়। ফিজিক্সের সমস্যা হচ্ছে একটা শব্দ বাদ দিলে উত্তরটা পাল্টে যায়, সেটা স্টুডেন্টরা অনেক সময় খেয়াল করে না। তাই সকল স্টুডেন্টকে বলছি বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে, সংজ্ঞা টঙ্গাগুলো ঠিকঠাকভাবে বলবে। যেমন আলোক তড়িৎ ক্রিয়া, মানে সোজা কথায় আলো পড়লে এখান থেকে ইলেকট্রন বেরোবে। এবার মজা হচ্ছে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো ফেললেই তবে ইলেকট্রনটা বেরোয়। শিক্ষার্থীরা লিখে ফেললো একটি ওরকম ধাতব কোনো পরিবাহীর উপরে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন বেরোয়। আসলে উত্তরটা হবে উপযুক্ত কম্পাঙ্কের আলো, নির্দিষ্ট কম্পাঙ্ক বা তার থেকে বেশি। আর ফিজিক্সটা এত সূক্ষ্ম সাবজেক্ট, ওই যে উত্তরটাও বাদ দিল, যে নির্দিষ্ট খালি লিখলো, মানে যেন একটা কম্পাঙ্কেই আলো বেরোয় বাকিতে বেরোয় না, এতে কিন্তু উত্তরটা কাটা যাবে। মোজলের সূত্র, এক্স রশ্মি, এবারের জন্য সত্যি ইম্পর্টেন্ট আসতেই পারে। এক্স রশ্মির গ্রাফটা হয়, মানে ক্যামেরার দিক থেকে দেখলে এইরকম, এবার একটা উঁচু অংশ, আবার এইরকম, আবার একটা উঁচু অংশ, আবার এইরকম একটা উঁচু অংশ। এই উঁচুগুলোকে বলে চূড়া বা পিক, ওইগুলোকে বলে ক্যারেক্টারিস্টিক্স এক্স রে। তা মোজলের সূত্রটা বলছে যে ক্যারেক্টারিস্টিক্স এক্স রের চূড়ার কম্পাঙ্কের বর্গমূল টার্গেট মৌলের পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে সমানুপাতিক।
এবার লিখে দিল খালি কম্পাঙ্কের বর্গমূল, বৈশিষ্ট্যমূলক বা ক্যারেক্টারিস্টিক্স কথাটাও বললো না, বৈশিষ্ট্যমূলকও বললো না, চূড়াটাও বললো না। তাহলে কোন কম্পাঙ্ক? সব কম্পাঙ্কেই তো কিছু না কিছু ইলেকট্রন বেরোচ্ছে। এই জায়গাগুলো খুব সূক্ষ্ম। এই জন্য যারা পরীক্ষা দিচ্ছ তাদের কাছে ভালো করে বলা, প্রত্যেকটা পার্ট তুমি দেখে দেখে পড়বে আর প্র্যাকটিস করে যাবে। কি কি প্র্যাকটিস করে যাবে? কিছু কিছু জায়গা আছে ফিজিক্সে যেগুলো প্র্যাকটিস না করলে কখনোই ও পরীক্ষার হলে পারবে না। একটা হচ্ছে হাইগেনের নীতি থেকে প্রতিফলন প্রতিসরণের ব্যাখ্যা। হাইগেনের নীতি একটু গোল মেলে, ধরো এই রকম ধরনের ছবি টবিগুলো 7, 8, 9, 10-ও পাওয়া যায়, যে একটা জায়গা থেকে আলো এসে পড়ছে, পরে আলোটা এদিকে যাচ্ছে। হাইগেন বলে না আলোটা ওরমভাবে আসছে না, একটা তরঙ্গের মতো জিনিস এরমভাবে আসছে, এসে সেইটা বেঁকে যাচ্ছে। ফলে এই তরঙ্গ মুখ দিয়ে ছবি আঁকাটাই আমাদের, যেহেতু 10 পর্যন্ত 11 পর্যন্ত আমরা একটা অন্য জিনিস পড়ে এসেছি, এই জিনিসটা আমাদের একটু অন্যরকম লাগে। তাই জন্য প্রথম যেটা করতে হবে ছবি আঁকাটা প্র্যাকটিস করতে হবে প্রতিফলন প্রতিসরণের। এবারে এলে কিন্তু ওটাতে গোটা 3 নম্বর থাকবে এবং ওই 3-এ 3 পাওয়া যায়। হাইগেন ছাড়া আছে অনুবীক্ষণ দূরবীক্ষণের কার্যনীতি। অনুবীক্ষণ মানে হচ্ছে ওই টেলিস্কোপ মাইক্রোস্কোপ, এদের কার্যনীতি। ছবিতে আছে খালি রেখাচিত্রটুকু, সিলেবাসে আছে রেখাচিত্রটুকু দুরকম জিনিসের জন্য হয়, দুটো ছবি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ট্রানজিস্টারের বিভিন্ন সার্কিট আছে। ট্রানজিস্টার শুধু কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স কার মানে বৈশিষ্ট্যমূলক, এটা ছাড়াও ট্রানজিস্টারের বিভিন্ন সার্কিট আছে, যেমন ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ, ট্রানজিস্টার অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার মানে যেটা আমরা বক্সে লাগিয়ে আওয়াজটাকে জোরে করি, এইগুলো প্র্যাকটিস করতে হবে। জেনার ডায়োডের সাহায্যে বিভবের একমুখীকরণ, এটা এবারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্র্যাকটিস করে যেতে হবে। আর যোগাযোগ ব্যবস্থায় ব্লক ডায়াগ্রাম মানে একটা ব্লকের সাহায্যে যোগাযোগ ব্যবস্থা, এই যে আমরা কথা বলছি এটা বিভিন্ন লোকজন শুনবে, এটা আসলে কথাটাকে কনভার্ট হয়ে অন্য জায়গা থেকে ট্রান্সমিট হচ্ছে, অ্যান্টেনা ধরছে, অ্যান্টেনা থেকে বাতাসে যাচ্ছে, আবার আরেকটা অ্যান্টেনা ধরছে, ধরে হচ্ছে, সেই অ্যান্টেনাটা মোবাইল ফোনের মতো ভেতরেও থাকতে পারে অথবা বাইরে থাকতে পারে। একদম সেই কোডিং ডিকোডিং সিস্টেম, একদম এই কোডিং ডিকোডিং সবগুলো আমাদের সিলেবাসে আছে এবং এটা ব্লক ডায়াগ্রাম আছে। কিন্তু ব্লক ডায়াগ্রামটা যদি প্র্যাকটিস না করে তাহলে সে কিছুতেই পারবে না। আর নিউক্লিয়ার ফিজিক্স একটা গ্রাফ আছে, গ্রাফটা 2-3 বছর বাদে বাদে ওল্ড সিলেবাসে এসেছিল। বাইন্ডিং এনার্জি পার ইউনিট নিউক্লিয়ন এর সঙ্গে মাস নাম্বার অ্যাটমিক নাম্বারের গ্রাফটা কিন্তু একটু আঁকা ডিফিকাল্ট, ওই গ্রাফটা যেন অবশ্যই প্র্যাকটিস করে যায়। আচ্ছা, গ্রাফ কি নিজেদেরকে যেরকম খাতায় এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরে নিয়ে আঁকতে হয় সেরকম, না আলাদা করে গ্রাফ পেপার দেওয়া হয়? গ্রাফ পেপার দেওয়া হবে না। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিজেরা এঁকে নিয়ে তাহলে সেখানে ভার্টিক্যাল হরাইজন্টাল স্কেল ধরে সেরকমভাবেই আঁকতে হবে। এবং তাহলে সেখানে তাহলে নিচে নিশ্চয়ই স্যার স্কেল হিসাবে ভার্টিক্যাল স্কেলে কি ধরেছি, 1 সেন্টিমিটারে কত, হরাইজন্টালে কত ধরেছি, এবং নিচে লেভেলিং অ্যারো দিয়ে কি বোঝাচ্ছি সেটা, প্রপার তার হেডিং সবটা তাহলে সেইভাবেই করতে হবে। একটু যদি বলে দেন। যদিও না করে তাহলে উত্তরটা কাটা যাবে। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড বা অর্ধপরিবাহীর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, বৈশিষ্ট্যমূলক লেখচিত্র। ফিজিক্সে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মাত্রেই সবসময় হয় ভোল্টেজের সঙ্গে কারেন্টের কার্ভ। এর গ্রাফটা এই রকম হবে, স্কেল পেন্সিল দিয়ে আঁকবে, আমার মতো এরকম আঁকলে বেঁকে টেকে যেতে পারে। এমনি ফিজিক্সে আঁকাপত্র খুব কম, এখান থেকে গ্রাফটা একটু সোজা হয়ে এই রকম উঠবে এবং এইখানে গ্রাফটা এই রকম আসবে, খুব অল্প কারেন্ট ওই এইখানে এসে গ্রাফটা এরকমভাবে বাঁকছে। এবার পরিষ্কার লিখবে এক্স অ্যাক্সিস, এখানে এটা এক্স অ্যাক্সিস আমার আঁকতে গিয়ে বেঁকে গেল, তোমরা অবশ্যই স্কেল পেন্সিল ব্যবহার করবে। ওয়াই অ্যাক্সিস ওয়াই ড্যাশড, প্রচুর ছেলেপুলে আছে এরপরে গ্রাফটাকে ছেড়ে দেয়, এরপরে গ্রাফটাকে ছেড়ে দিলে কিন্তু শূন্য, কারণ ওকে লিখতে হবে এখানে ভোল্টেজ এখানে কারেন্ট। এক্ষুনি তুমি কি যেটা বলছিলে, হ্যাঁ ওইটা লিখতে হবে না যে এক একটা ঘরকে আমি কত ধরলাম, ধরে গ্রাফটা পেলাম, দ্যাট ডাজ নট ম্যাটার। গ্রাফটার ক্যারেক্টারটা যে এদিকটাকে বলো ফরওয়ার্ড বায়াসিং, এদিকে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ছে, এদিকটায় প্রথম দিকে প্রায় স্যাচুরেটেড কারেন্ট, তারপরে হঠাৎ করে আবার কারেন্ট বাড়তে শুরু করছে, এগুলো সব আলাদা আলাদা নাম আছে, রিজিয়ানগুলো আলাদাভাবে দরকার হলে লেভেলিং করবে, এ বি এরকম লিখবে, দিয়ে এটাকে বলবে ব্রেকডাউন রিজিয়ান, এটাকে বলবে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এইরকমভাবে বলবে। কিন্তু ওকে যদি এই ভোল্টেজ আর কারেন্ট কথাটা যদি না লেখা থাকে তাহলে কিন্তু গ্রাফটা কাটা যাবে। আমি ওটাই বলছিলাম যে অ্যারো দিয়ে কোনটা কোথায় বোঝাচ্ছে, বোঝাতেই হবে, ভার্টিক্যাল অ্যাক্সিসে বোঝাচ্ছে সেটা। আর স্যার এবার একটু অঙ্কের যে জায়গাগুলো আছে, খুব অল্প জায়গায় আছে আপনি বলছিলেন, কিন্তু সেই জায়গাগুলোর ক্ষেত্রে ওরা অঙ্ক কষার সময় কোন কোন বিষয়গুলোর উপর জোর দেবে এবং কোন কোন দিকগুলোর প্রবাবিলিটি কথা? একটা তো লাইটের অঙ্ক আমি দেখিয়ে দিয়েছি, লাইটের অঙ্কে সাইন কনভেনশন। এছাড়া অন্যান্য যে অঙ্কের পার্টগুলো আছে, ধরো মানুষের চোখ বিবিধ আলোকীয় যন্ত্র, এখান থেকে অঙ্ক আসতে পারে।
যে একটা আমাদের স্বাভাবিক দৃষ্টিশক্তি হচ্ছে 25 সেন্টিমিটার, একটা মানুষ 25 সেন্টিমিটার থেকে দেখতে পায় না, 40 সেন্টিমিটার দূরে রাখলে তবে দেখতে পায়। তাকে কী ধরনের লেন্স ব্যবহার করতে হবে? অঙ্কের ক্ষেত্রে প্রথম যেটা পড়বে, অঙ্কটা 2-3 বার পড়বে, পড়ে ভালো করে বুঝবে যে অঙ্কটা কী দেওয়া হয়েছে এবং কী চাওয়া হয়েছে। এইচএস লেভেলের ফিজিক্সের অঙ্কে খুব বেশি কসরত করতে হয় না, অঙ্কগুলো নিউমেরিক্যাল টাইপের হয়, মানে 2-3টে জিনিস মিলিয়ে একটা সমীকরণ, দুটো জিনিসের মান দেওয়া আছে, একটা বার করতে হবে। ওইটা ভালো করে যদি পাশে আগে লিখে থাকে যে আমরা জানি এইটা এত, এইটা এত, ও নিজেই বুঝতে পারবে আননোন কোনটা এবং কিভাবে ব্যবহার করতে হবে। একদম। আচ্ছা, ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড নয়। নয়? না। আচ্ছা। ফলে এটা একটা প্রশ্ন আসতে পারে যে উত্তরটা আমি কী করবো, ফ্র্যাকশানে রাখবো নাকি পয়েন্টে রাখবো? দ্যাট ডাজ নট ম্যাটার। ফ্র্যাকশানে রাখলেও আমরা নাম্বার দেবো, পয়েন্টে রাখলেও আমরা নাম্বার দেবো। আচ্ছা, মানে আগেকার সময় তখন কিন্তু ক্যালকুলেটর সায়েন্টিফিক ব্যবহার করা যেত, এখন কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না। বিশেষত এই অঙ্ক করার সময়, সূত্র প্রয়োগের সময় আর কোন কোন দিকে নজর দেবে আপনি যদি আরেকটু বলেন। আচ্ছা, 1 নম্বর হচ্ছে অঙ্ক করার সময় প্রথমে ওয়ার্কিং ফর্মুলাটা পরিষ্কার লিখবে, অঙ্কের প্রশ্নে কি কি দেওয়া আছে সেগুলো পরিষ্কার তলায় লিখবে, মান বসাবে, ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যদি দেখা যায় যে ফ্র্যাকশান না দশমিকের এই ঝামেলা আছে, ওটা নিয়ে ওর কোনো সমস্যা নেই, কিন্তু উত্তরটা সবার শেষে উইথ প্রপার ইউনিট লিখতেই হবে। একদম, আমরা আলোচনার প্রায় শেষ অংশে চলে এসেছি। অল্প কথায় যারা পরীক্ষার্থী ফিজিক্সে, তাদের জন্য যদি বেস্ট উইশেস কিছু দেন। আচ্ছা, আরেকটা কথা বলি, ফিজিক্সে প্রচুর ছেলেপুলে ইংরেজি ভার্সানে পড়ে। আমরাও যখন অনার্স পড়বো, মাস্টার ডিগ্রি পড়বো, ইংরেজি ভার্সানে পড়বো। কোনো কারণে যদি কোনো ছাত্রের বাংলা ভার্সান পড়ে মনে হয় যে আমি ঠিক উত্তরটা বুঝতে পারছি না, তাহলে ইংরেজি ভার্সানটা অবশ্যই করবে। কারণ না হলে বাংলাত করলে অনেক সময়, যেমন ধরো যারা চোখের দূরের জিনিস কম দেখে, তাদের বেলায় বাংলা হয় ক্ষীণ দৃষ্টি, স্বল্প দৃষ্টি, কিন্তু ইংরেজিতে একটাই মায়োপিয়া। তোমার যদি ডাউট থাকে ক্ষীণ দৃষ্টি বা স্বল্প দৃষ্টি সম্বন্ধে কী বলছে, ইংরেজি কনসাল্ট করবে। কোনো কারণে যদি বাংলা ভার্সান ইংরেজি ভার্সান ট্যালি না করে, সেক্ষেত্রে ইংরেজি ভার্সান প্রায়োরিটি পাবে। ওদের কোশ্চেনে লেখা থাকে, কোশ্চেনের প্রথমেই এতগুলো কথা লেখা থাকে, পরীক্ষার্থীরা কিছু পড়ে না। আচ্ছা, আর শেষ কথা যেটা বলার, গব্বর সিংয়ের কথা মনে রাখবে। গব্বর সিং বলেছিলেন, জো ডার গায়া ও মর গায়া। ফিজিক্স যখন সাবজেক্ট নিয়েছো, নদীতে যখন ঝাঁপ দিয়েছো, সাঁতার কেটে তোমাকে ওপারে যেতেই হবে। ভালো করে কোশ্চেনটা পড়বে, ঠান্ডা মাথায় পড়বে। প্রথম বছরের প্রশ্ন, আশা করা যায় পরীক্ষার প্রশ্ন ভালো হবে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। এটা আমার শুভেচ্ছা রইল। অনেক অনেক ধন্যবাদ স্যার, এতটা সহজভাবে বিষয়টাকে তুলে দেওয়ার জন্যে। এইভাবেই পরীক্ষা স্পেশাল সকলের সঙ্গে থাকুক এবং পদার্থবিদ্যা একেবারে ভয় না পেয়ে সাহস নিয়ে স্যারের কথা মতো ড্রাইভ দিতেই হবে এবং সুন্দরভাবে সেই ড্রাইভ দিয়ে একেবারে বে অফ বেঙ্গলে পড়তেই হবে। সকলের পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল। আর এইভাবেই সঙ্গে থাকুক পরীক্ষা স্পেশাল, আর রাখতেই হবে কলকাতা দূরদর্শনকে।